স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। জনজীবনে এক ধরনের স্বস্তির হাওয়া বয়ে দিচ্ছে এবারের বসন্ত, কেননা হরতাল অবরোধ থেকে আপাতত মুক্ত আছে দেশ। কেবল স্থানীয় নির্বাচনকে ঘিরে কিছুটা উত্তাপ দেখা দিয়েছে রাজনীতির ময়দানে। তারপরও ক্ষোভ ঘেরাওয়ের মতো কর্মসূচির বেশি কঠোর হচ্ছে না সরকার বিরোধী প্রধান রাজনৈতিক জোট। এরই মধ্যে অবশ্য তাদের শীর্ষ নেতাদের মামলা নড়েচড়ে উঠেছে, তাই রাজনৈতিক অস্থিরতার সংখ্যা নতুন করে আসছে জনমনে। এসব নিয়ে আজকের আলোচনা মামলা ও আন্দোলন। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দিবেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। স্বাগত আপনাদের। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, এই একটি কথা আসলে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আজকে আমরা যে মামলাটি, সেই মামলাটির অভিযোগ গঠন হতে দেখেছি। অনেকেই বলছেন যে এটা কেবলই একটি রাজনৈতিক মামলা, তার বেশি কিছু নয়। আপনি কি তার থেকে অন্য কিছু এটাকে বলতে চাইবেন? দেখুন, এটা মতামতের ব্যাপার। আমি যে কোনো মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে পারি, আবার এট দ্য সেম টাইম নর্মাল কোর্স অফ কেস যেটা আমাদের হয় আমাদের দেশে। এই মামলাটা সাধারণ ফৌজদারি মামলা, যেটা সেই ধরনের নয়। আমি কি ব্যাখ্যা দিয়ে বলছি এইভাবে, সাধারণ ফৌজদারি মামলা ধরেন পেনাল কোডের মামলা যেগুলি হয় আমরা জানি, সেগুলি ধরেন একটা অপরাধ হয়, সাক্ষী প্রমাণ থাকে, কীভাবে দেখলেন, কোথা থেকে কত দূর থেকে দেখলেন, অল দিস থিংস। এই মামলাটা কিন্তু সে ধরনের কিন্তু সাক্ষী প্রমাণের প্রয়োজন হবে না, অ্যাবসলিউটলি ডকুমেন্টারি বলছি যে কাগজ কলমে যে এই টাকাটা নেওয়া হয়েছে, কোন ব্যাংক থেকে দিয়েছে, কখন দিয়েছে, কে নিয়েছে, কে উইথড্র করলো, কে এই টাকাটা ওই মূল যে ফান্ড থেকে উঠিয়ে নিয়ে গেছে। কাজে জিয়াউর রহমানের এটা তো ঘটনা আমি বলতে চাচ্ছি মামলা সম্বন্ধে। এটা হলো যে খোকন সাহেব আজ উনি হয়তো আরো ভালো বলতে পারবেন। এটা হলো মামলা জিয়া চ্যারিটেবল ফান্ডে কিছু ফান্ড প্লেস করা হয়েছিল, সেই ফান্ডের দেয়ার হ্যাজ বিন না, সেইটা ঠিক আছে, কিন্তু আপনাকে যদি আমি এই কয়েকদিন আগে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা যে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের আইনের শাসনের সূচক একটু মনে করে দিয়ে যে 99টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থানকে বলা হয়েছে 92তম, বাংলাদেশের বিচার ব্যবস্থা রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগই তোলা হয়েছে তাদের প্রতিবেদনে। তাদের মূল প্রতিবেদনটা, মূল সুর আসলে এটাই। আজকের সমকাল পত্রিকার প্রতিবেদনে বলছে যে বিএনপি দাবি করছে সারা দেশে 32,000 মামলায় তাদের প্রায় 3 লাখ নেতাকর্মী আসামি। তো আপনার কাছে কি মনে হয় যে এইটা আসলে আইন তার নিজস্ব গতিপথেই চলছে, না আপনারা নানাভাবে আইনকে প্রভাবিত করছেন? আমি এই যে লেগেসি অফ দ্য পাস্ট আমি বলবো এইভাবে, যেটা আপনি একটু আগে যে সমকালের প্রতিবেদন যা দিয়েছে, তারা যদি আরো 10 বছর পেছনে যায় দেখবে যে এইভাবে রাজনৈতিক হিংসা বশত বলেন, যে ভাষাই বলি না কেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, প্রতিহিংসতা বশতভাবে যেভাবে হোক মামলা হয়েছে, হবে, আগামীতে হবে। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে 2 লক্ষ 3 লক্ষের কথা নেই এখানে। আপনি বিশেষ করে আমি বলছি আপনাকে, এই বছর এই 3 মাস, মে মাস থেকে ধরেন, গত বছরে মে মাস থেকে পর থেকে যে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করার জন্য, দেশে যে অরাজকতা সৃষ্টি করার জন্য হেফাজতে ইসলাম এটা সেটা বিএনপি জামাত মিলে করেছে, সেটার উপরে যতগুলি সহিংসতা হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এগুলো তো আমাদের এই এবং গাড়িতে মারা হয়েছে, গরু পুড়েছে, এই যে কতগুলি অফেন্স, এগুলি ক্রিমিনাল অফেন্স, এটা ফৌজদারি দণ্ডবিধির মধ্যে পড়ে। সেই জন্যই এতগুলি মামলা করতে হয়েছে বলে আপনি মনে করেন? আইন শৃঙ্খলা বাহিনী করছে। আমি একটু সেলিম ভাইয়ের কাছে আসবো যে সেলিম ভাই, এই মামলার যে এই ভলিউম এবং এত লোক বিএনপিতে দেখবো, এটাকে আপনার কাছে স্বাভাবিক মনে হয় আইনের গতিতে? এখন বর্তমান পরিস্থিতিতে যেই সিচুয়েশনটা দাঁড়িয়েছে, এটা বুঝতে হলে আমাদের পেছনের ইতিহাসের কতগুলো বৈশিষ্ট্য আমাদের মনে করা প্রয়োজন। এবং সেই ব্রিটিশ আমলেও এই ব্যাপারটা ছিল, এবং পাকিস্তানের আমলে আরো বেশি আমরা দেখেছি যে কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং তাদেরকে নাজেহাল করে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য, তাদেরকে মামলায় ব্যস্ত রাখার জন্য, গরু চুরির মামলা থেকে শুরু করে এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কিভাবে তাদেরকে ব্যতিব্যস্ত করে রাখা হতো। ওর জন্য আমরা যখন আইয়ুব আমলে আন্দোলন করতাম, মিছিল করতাম, সবসময় আমাদের স্লোগান ছিল যে রাজবন্দীদের মুক্তি চাই, অমুকের মিথ্যা মামলা প্রত্যাহার করো। সুতরাং সেইগুলো আইয়ুবী কায়দা, মোনায়েম খানের কায়দা, সেগুলো আমাদের অজানা নয়। দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এটাই প্রত্যাশিত ছিল যে এই একটা কলঙ্কিত পর্ব বা সংস্কৃতি রাজনীতি থেকে এটা দূরীভূত হবে, এবং এই ধরনের কোনো রাজনৈতিক কারণে
মামলার পেনাল কোডের আশ্রয় নিয়ে তাদেরকে নাস্তানাবুদ করা, এটা যাতে কোনোভাবেই না হয়। কিন্তু তারপরেও আমরা এই ঘটনা কিন্তু ঘটতে দেখেছি, এবং এই ধরনের কেসের বাইরেও একটা 54 ধারা না 54 ধারা, এইটা দিয়ে যে নাজেহাল করা হতো, যে আপনি চার্জশিট না দিয়েই, কোনো কারণ না দেখিয়েই আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে আটক করে রাখতে পারতেন। সেই ব্যাপারেও কিন্তু সুপিরিয়র কোর্ট থেকে একটা জাজমেন্ট দেওয়া হয়েছে যে যেটা এটা এতটুক পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত, এর অতিরিক্ত করলে এটা আইনের লঙ্ঘন হয়ে যায়। সুতরাং সেই ধারাবাহিকতায় আমরা যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল, তখনও কিন্তু আমরা এই ধরনের ঘটনাই দেখেছি, যে গণগ্রেপ্তার। এবং আমরা নিজেরাও আওয়ামী লীগের সঙ্গে আমরা এক জোটে সামিল হয়ে আন্দোলন করি নাই, আমরা স্বাধীন অবস্থান থেকে আমরা সংগ্রাম করেছিলাম তখন অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং অন্যান্য দাবিতে। এবং তখনও এই গণগ্রেপ্তারের ঘটনা, গণমামলার ঘটনা আমরা দেখেছি, এবং সেটার বিরুদ্ধে আমরা তখন প্রতিবাদ করেছি। এখন প্রশ্ন হলো যে বিএনপি জামাতের আমলে যে অন্যায়গুলো করা হয়েছে, এখন এটাকে কি ব্যালেন্স করার জন্য আবার নতুন যুগে সমপরিমাণ মামলা দিয়ে এটা ব্যালেন্স হবে, নাকি আমরা এই কালচার থেকে আমাদের রাজনীতিকে বের করে নিয়ে আসবো? এই প্রশ্নটা এবং এই একটা কথা সবসময় বলা হয় যে আগুন দিয়ে কোনোদিন আগুন নেভানো যায় না। সুতরাং এইটা যদি আমাদের রাজনীতিবিদরা মনে রাখতেন, তাহলে পরে কিন্তু আমরা একটা উন্নততর রাজনৈতিক সংস্কৃতিতে যেতে হলে সেই কলঙ্কিত পর্বর অবসান ঘটানো উচিত। এখন প্রশ্ন দাঁড়ায় যে কে প্রথমে এটা শুরু করবে, হু উইল বেল দ্য ক্যাট। এখন আওয়ামী লীগ বলবে যে ঠিক আছে, আমাদের সময় না হয় একটু কলঙ্ক করলাম, বিএনপি এসে তোমরা এটা বন্ধ করো। বিএনপি বলবে যে আমাদের সময় যেটা করেছি ওটা ভুলে যান, আপনারা এখন বন্ধ করেন। তাহলে এই দুই পক্ষ যদি কে আগে শুরু করবে এটা নিয়ে মারামারি করতে থাকে, তাহলে আমরা আমাদেরকে অফার করতে চাই যে আমরা সুযোগ পেলে আমরা এই পর্ব সম্পূর্ণভাবে শেষ করে দিয়ে একটা সুষ্ঠু স্বচ্ছ ধারা নিয়ে আসার জন্য চেষ্টা করব। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি যেটি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম বলছিলেন যে এই আগুন দিয়ে আগুন নেভানোর খেলা কখনোই খেলা যায় না, বা এটা সংগঠন এটা কতদিন চলবে সেটা একটা প্রশ্ন। আরেকটি বিষয় আপনারা দৃষ্টি আকর্ষণ করতে চাই, বেগম জিয়া কিন্তু তার একাধিক ভাষণে বলছেন তিনি নতুন করে সবকিছু শুরু করতে চান, মানে রাজনৈতিক সংস্কৃতির একটি উল্লেখযোগ্য পরিবর্তন করতে চান, তিনি এটা বলছেন। এটাকে আপনারা বিশ্বাস করছেন না, বা নতুন কোনো কিছু? কিন্তু আমি মনে করি যে আপনি যে প্রথম যেটা সাহেব যেটা বলছেন, আগুন নিয়ে আগুন নেভানো যায় না, এটা স্বাভাবিক জিনিস, এটা সম্ভব নয়। বাট প্রশ্নটা হচ্ছে যে পয়েন্টটা উনি ধরেছেন সেটা হচ্ছে যে বিগত দিনের প্রেক্ষাপটে আমি যেটা বলতে চাচ্ছি যে বিগত মে মাস থেকে যে সহিংসতার চেহারা আমরা দেখছি বাংলাদেশে, সেই প্রেক্ষাপটে আর তার বিগত দিনের যে কথা সেলিম সাহেব বলছেন রাইটলি, সেইখান সহিংসতা কিন্তু অনেক মোডাস অপারেন্ডি বলি আমরা, যে অনেক গুণগত পরিবর্তন ছিল। আর একটি কথা যেটা আপনি বলছেন যে বেগম জিয়া যেটা বলছেন, বেগম জিয়া তো বিপ্লব করেছেন, উনি 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে আমরা সবই দেখেছি। প্রশ্ন হচ্ছে এখন যে কি করবেন, মাদারীপুরের জনসভায় বলেছেন, কিন্তু নিউ ফিলোসফিটা কি, উনি যদি সেটা প্রকাশ্যে বলেন তাহলে বুঝতে পারবো। তবে একটা জিনিস বুঝতে পেরেছি, তার একটা উপলব্ধি বোধ হয়েছে এই পর্যন্ত, যে তিনি যেটা স্ট্র্যাটেজি নিয়েছিলেন, রণকৌশল, সে রণকৌশলটা ছিল যে পশ্চিমা কূটনীতিকদের, আমেরিকা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের দিয়ে বিভিন্ন দেশ থেকে চাপ সৃষ্টি করে প্রধানমন্ত্রী যিনি ছিলেন আজকের প্রধানমন্ত্রী, তার অধীনে নির্বাচনটা না করে অন্যভাবে করা যায় কিনা, সেটা সম্ভব হয়নি। এখন উনি, আমি একটু বলে নেই, এখন she has realized, মানে আপনি যেটা রণকৌশলের কথা বলছিলাম, সে এখন বুঝতে করতে পেরেছে যেটা হয়নি। রাজার এখন ওয়েস্টার্ন পাওয়ারসে কিন্তু আর গভর্নমেন্টের সাথে কোঅপারেট করার কথা বলছে, কাজে এখন সেই কারণেই উপজেলা নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন সেন্সিয়ালি। এবং এইটা যদি এই গণতান্ত্রিক পথের যদি চলে আসেন, ফিরে আসেন, দ্যাট ইজ এ গুড সিগন্যাল। না, সেটা আপনারা বলছেন অবশ্য, আওয়ামী লীগের পক্ষ থেকে এটা বলা হচ্ছে, কিন্তু আমার মানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে যেহেতু উনি কোন রকম কোনো কঠোর কর্মসূচির ঘোষণা দিচ্ছেন না, সেহেতু আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সেইগুলি উস্কে দেওয়ার যথাসাধ্য করা হচ্ছে। আমি বলছি কঠোর মামলা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কারাগারে, শীর্ষ নেতারা কারাগারে, তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে। তাহলে আমাকে ব্যাখ্যা করতে হবে, কঠোর থেকে কঠোরতর দেওয়া আমরা দেখেছি, এর চেয়ে কঠোরতর রিজভী সাহেবের বাসায় ছিল না, সেই কর্মসূচি আমরা দেখেছি।
যাই হোক, এখন কথাটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে বিএনপি নেতাদের, শীর্ষ নেতাদের অবরুদ্ধ করা হয়েছে বা জামিন বাতিল করেছে, বিষয়টা কিন্তু আমরা একদিন আলাপও করেছি, বিষয়টা কিন্তু আইনগত। এখানে তারা আমরা জানেন না 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 আইনগত বটেই। অ্যাডভোকেট ইউসুফ হুসেন রহমান, আপনি আইনের দোহাই দিলে আমি সেই না, দোহাই না। আলোচনা যাব না। আমি একটু জনাব মুজাহিদুল ইসলাম সেলিমকে শুনতে চাই যে সেলিম ভাই, একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিএনপি কি করবে সেটা এখনো ঠিক করে নাই, কিন্তু আওয়ামী লীগ বা সরকারের আচরণ কি বোঝা যাচ্ছে যে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে বাধা দেওয়ার জন্য কি করবে? আপনি একজন রাজনীতি বিশ্লেষক বটে রাজনীতিদের পাশাপাশি, আপনার কাছে কি মনে না হয়? দেখুন, মৌলিক সমস্যাটা কোন জায়গায় দাঁড়িয়েছে। আওয়ামী লীগ যথেষ্ট পরিমাণে জনসমর্থন সংগ্রহ করে সেইটার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, সেইটা পেরে উঠছে না। সাফিসিয়েন্ট পাবলিক সাপোর্ট তার পেছনে নাই। আবার এই সরকারকে উৎখাত করার মতো, আন্দোলন গড়ে তোলার মতো যে পাবলিক সাপোর্ট দরকার, সেটাও বিএনপির হাতে নাই। কিন্তু বিএনপি ডেসপারেট পাওয়ারে যাওয়ার জন্য, এবং সেই কারণে তারা দুইটা এজেন্ডা এখানে যুক্ত হয়েছে। জামাতের সাথে তাদের সংসর্গ, জামাতের এজেন্ডা ফুলফিল করতে হলে আপনি একটা সহিংস তাণ্ডব পরিচালনা করার মাধ্যমে পলিটিক্যাল প্রসেসকে শর্ট সার্কিট না করতে পারলে তারা কিন্তু তাদের এজেন্ডাটাই সাকসেসফুল করতে পারে না। আরেকটা এজেন্ডা আছে, হিডেন এজেন্ডা, ওটা হলো তারেক জিয়ার এজেন্ডা। তাকে যদি দেশে ফেরত আনতে হয়, তাহলে মামলা মোকদ্দমার এই সমস্ত কিছুকে বাদ দিতে হলে পরে একটা সহিংস, মানে ডিসকন্টিনিউটি অফ দ্য পলিটিক্যাল প্রসেস এসেনশিয়াল। এবং সেইটা করতে হলে আপনাকে কিন্তু স্বাভাবিক যেটা গণ আন্দোলন, সেইটার উপরে নির্ভর করে আগানোর কোনো সুযোগ নাই। সেই কারণেই এমন কতগুলো পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে যাতে করে নাকি দেশটা একটা ডেডলকের ভেতরে চলে যায়। এবং সেই দিক থেকে বলবো যে বিএনপির ছিল একটা হার্ড লাইন। সেইখানে আমরা সবসময় আওয়ামী লীগকে এটাই অ্যাডভাইস দিয়েছিলাম, এবং এটাই কারেক্ট হতো বলে আমরা মনে করি, যে এইখানে কৌশল নেওয়া উচিত ছিল আইসোলেট জামাত, নিউট্রালাইজ বিএনপি। কিন্তু আওয়ামী লীগ উল্টা কৌশল নিয়েছে, আইসোলেট বিএনপি, ট্রাই টু নিউট্রালাইজ জামাত, এবং এটা একটা ভুল পদক্ষেপ বলে আমরা মনে করি। সঙ্গে সঙ্গে আরেকটা পয়েন্ট যেটা হয়েছে, যে যখন নাকি হার্ড লাইনে যায় বিএনপি, হার্ড লাইনে গেলে আওয়ামী লীগকে কাউন্টারঅ্যাক্ট করতে হয় হার্ড লাইন দিয়ে। কিন্তু আমি কি হার্ড লাইনের দিকে যেতে চাই? আওয়ামী লীগ হয়তো মনে করছে যে এইটা তাকে একটা সুযোগ করে দিচ্ছে টু ক্র্যাক ডাউন আপন বিএনপি। কিন্তু বিএনপিকে টেকনিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্র্যাক ডাউন দিয়ে আপনি জনগণের জায়গাটাকে কিন্তু বদল করতে পারছেন না। এবং সেই জায়গায় আওয়ামী লীগ যদি চেষ্টা না করে, আজকে অনেক রকম রাজনৈতিক প্রশ্ন আলোচিত হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন আলোচিত হচ্ছে না, ওয়াই ডিড আওয়ামী লীগ লুজ ইটস সাপোর্ট? যেই গণসমর্থন নিয়ে সে নবম সংসদে নির্বাচিত হয়েছিল, সেই গণসমর্থন তার পায়ের তলা থেকে সরে গেল কেন? এই প্রশ্নের জবাব বের করে তার সমাধানের জন্য যদি আওয়ামী লীগ আন্তরিকভাবে চেষ্টা না করে, there is no future for আওয়ামী লীগ। আওয়ামী লীগ থেকে এটা বলা হচ্ছে যে এটা এন্টি ইনকামবেন্সির জন্য, যেই ক্ষমতায় থাকুক সে অজনপ্রিয় ইয়াতে পরিণত হয় ইভেনচুয়ালি। সেটা আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ সমর্থিত বুদ্ধিজীবীরা নানাভাবে বলতে চেষ্টা করছে। না, আমার মনে হয় এটা ঠিক না। আপনি পশ্চিমবঙ্গে দেখেন, বাম ফ্রন্ট সেখানে কত বছর পর পর তারা জিতে আসতে সক্ষম হলো, এবং একটা নরমাল স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়া, ব্যাপক জনসমর্থন। এন্টি ইনকামবেন্সির একটা ফ্যাক্টর, মানে যে ক্ষমতা থাকে তার বিরুদ্ধে জনমত চলে যাওয়ার, যেহেতু তাকে শাসন করতে হয়। এটা হলো আপনি উপর থেকে দেখে বলছেন ওয়াই ইনকামবেন্সি, এই ফ্যাক্টরটা কেন হয়? কারণ যারাই সরকারে আসছে, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, তারা এমন কতগুলো ইকোনমিক অ্যান্ড সোশিয়াল পলিসি ফলো করছে যেটা হলো বেসিক্যালি অ্যান্টি পিপল। এবং সেটার ফিলোসফি হলো যে কিছু লোককে বিত্তবান করে তোলো, সেটা ট্রিকল ডাউন করতে করতে এক সময় গরিবের কাছে যাবে। সুতরাং আপনি এই যে বৈষম্যটা, এইটা বৃদ্ধি করার উপরেই কিন্তু এই ডেভেলপমেন্ট মডেলটা নির্ভর করে। কিন্তু সেটা দিয়ে যেটা হচ্ছে যে বিত্ত কিছু মানুষের হাতে সঞ্চিত হচ্ছে ঠিকই, কিন্তু সেটা ট্রিকল ডাউন করে চুইয়ে পড়ে গরিব মানুষের কাছে আসছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নেওয়ার পর অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে জিজ্ঞেস করতে চাইবো যে আওয়ামী লীগ যে জনসমর্থন হারাচ্ছে সেটা আওয়ামী লীগ বুঝতে পারে কিনা ফার্স্ট অফ অল। কারণ আমি আওয়ামী লীগের যারা আছেন তাদের সাথে কথা বললে মনে হয় আওয়ামী লীগ আগের মতোই জনপ্রিয় আছেন বলে তারা বিশ্বাস করেন। আর যদি আপনি বিশ্বাস করেন যে আওয়ামী লীগ কিছুটা জনপ্রিয়তা হারাচ্ছেন, তাহলে সেটা কেন, সেটাও আপনি একটু আলোচনা করবেন। আমরা ফিরছি আপনাদের কাছে একটা বিরতি নিয়ে।
ফিরলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের জনপ্রিয়তা কমছে বা আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, প্রথম কথা এই স্টেটমেন্টটা ঠিক কিনা, আপনি কি দেখুন, ফিল করেন? উইথ অল বাই রেসপেক্ট টু সেলিম, আমি বলতে চাচ্ছি যে কোনো সরকার ক্ষমতায় যখন থাকে একটা অ্যান্টি স্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট সবসময় কাজ করে। সেটা যদি আমি ধরি তাহলে পরে আমরা জনপ্রিয়তা মাপটা সেভাবে নেবেন। তবে এখানে একটি কথা আছে, এর পেছনে আপনি লক্ষ্য করেছেন নির্বাচনের আগে এবং পরের থেকে এখানে মিডিয়া একটা পার্ট এবং সুশীল সমাজের পার্ট প্রতিনিয়ত নেগেটিভ সাইডটা প্রচার করছে আওয়ামী লীগের বিরুদ্ধে। কীরকম? আমরা ছাত্রলীগের সংঘর্ষ অসত্য করি না, ট্রু, আমরা এটা পছন্দ করি, আর পছন্দ করি না, এইটাকে প্রচার কিন্তু পজিটিভ আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত করতে চাই যে আমরা যত প্রকটভাবে জামায়াত, হেফাজত এগুলির ভ্যান্ডালিজম দেখিয়েছি দিনের পর দিন, একটি ঘটনা 5 বার 6 বার 7 বার দেখিয়েছি, সেই ক্ষেত্রে আমরা দাবি করতে পারি যে আমরা শুধু আওয়ামী লীগের নেগেটিভটা দেখিয়েছি। আমি সেই পয়েন্টটা কিন্তু বলি না। আপনি বলছেন যে মিডিয়াতে শুধু আওয়ামী লীগের নেগেটিভ প্রচারটা যেরকম আমি বলছি যে আপনার এই সুশীল সমাজের যারা বক্তব্য রাখেন এই প্রচারটা কথা, নট দ্যাট মিডিয়া ইটসেলফ। এই প্রচারণা যেটা হচ্ছে সেইখানে আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি, কারণ এরকম একটি অনুষ্ঠান হয়তো পাওয়া যাবে না যেখানে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার আসছে আপনাদের পক্ষে। কালকের কথাই বলছি, কালকে যেটা ইফতেখার রহমান সাহেব একটা বিশ্লেষণ দিয়েছেন অ্যাবাউট সংসদ, অ্যাবাউট নারী এমপিদের ব্যাপারে, এইগুলি কিন্তু প্রচারণা ঠিক আছে, তো এটা বিশ্লেষণ দিয়েছেন, কিন্তু তার মোড অফ অপারেটিং যেভাবে প্রচার করা হয়েছে, যেভাবে কথা বলা হয়েছে, তাতে কিন্তু পজিটিভ সাইডটা আসে না। আমি যে কথা বলতে চাচ্ছি পজিটিভ সাইডও আসে, কিন্তু পজিটিভ সাইড কোনো সময় আসে না। যে কারণে একটা আপনি যে প্রথমে সেলিম সাহেব বলছেন যে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, সেলিম ভাই যে জায়গায় ইয়ে করেছিলেন, আমি কালকে পরশুদিন মানে সোমবার দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সরকার সমর্থন নীল দলের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আজিজ যেটি বলেছেন সেটা আবার আপনাকে শোনাতে চাই, যে বর্তমান সরকারের সময় ছাত্রলীগ কর্মীকে চাকরি দিতে হবে, প্রত্যেক ছাত্রলীগ কর্মীকে চাকরি দিতে হবে, তাদের রেজাল্টের প্রয়োজন নেই। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ সরকারের একজন উপদেষ্টাও কাছাকাছি ধরনের কথা বলেছিলেন। তো মানে বাংলাদেশের মানুষ কেন মানে এটা কি উপলব্ধিতে উপদেষ্টা বলেছেন আমি জানি না। আমার কথা হচ্ছে যে নীলদলের যে মুখপাত্র হিসাবে কি বলেছেন সেটা তার ব্যক্তিগত উপলব্ধিতে বলেছেন। উনি হয়তো বলেছেন, আমি যেটা বলতে চাচ্ছি, আমি যে বলছি আমি স্বীকারই করছি, দেয়ার হ্যাজ বিন সাম এক্সেস, অসত্য নয়। ছাত্রলীগের তত কিছু এক্সেস হয়েছে, অতিরিক্ত কাজ হয়েছে, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কিন্তু তাতে দলের প্রতি একটা রিফ্লেকশন হয়, কোনো সন্দেহ, সেটাও সত্য কথা। কিন্তু অ্যাট দি সেম টাইম আমি যেটা বলতে চাচ্ছি যে ইতিবাচক যে জিনিসগুলি আছে সরকারের অর্জন, সেটা সম্বন্ধে কিন্তু প্রচারটা নেই। সেলিম ভাই, আপনি কি তাই মনে করেন সরকারের ইতিবাচক জিনিসের মানে ঠিক প্রচারটা হচ্ছে না বলে সরকার? আমি মনে করি যে বাংলাদেশের জনগণের এইটুক প্রজ্ঞা এবং বুদ্ধি আছে যে তারা তাদের মতো করে তাদের অভিজ্ঞতার আলোকে তারা কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়। গ্রামাঞ্চলে আওয়ামী লীগ তো কোনো বায়বীয় অ্যাবস্ট্রাক্ট ব্যাপার না, এটা তো বাস্তবসম্মতভাবে তারা এই লোকটাকে দেখে, ওই লোকটাকে দেখে, ওই লোকটাকে দেখে, তারাই হলো আওয়ামী লীগ। তাদের আচরণ, কথাবার্তা, ভাবভঙ্গি, এই সমস্ত কিছু মিলে তাদের কিন্তু একটা অভিমত সেখানে দাঁড়িয়ে যায়। এবং রবীন্দ্রনাথের একটা সামান্য ক্ষতি বলে একটা কবিতা আছে, যে রানী স্নান করতে যাবেন, তা আশপাশের বস্তিগুলোতে আগুন লাগিয়ে যাতে তার ঠান্ডা না লাগে সেটার ব্যবস্থা করেছিল। রাজা তাকে যখন জিজ্ঞেস করলো তিনি বললেন এটা তো সামান্য ক্ষতি, এইটার জন্য কি হয়েছে। কিন্তু এই সামান্য ক্ষতি যে কি সাংঘাতিক জিনিস সেটা যারা ভুক্তভোগী তারা বুঝবে আর কি। আমার হাতের উপরে যখন ছাত্রলীগ যুবলীগের কর্মীরা এসে বাড়ি মারলো এবং আমাকে আহত করলো, এবং আমি একজন পরিচিত নেতা, এবং সেইখানে মিছিলে আমাদের জনসভাকে বানচাল করে দেওয়ার জন্য এই হামলা চালালো, অনেকের কাছে মনে হতে পারে যে এটা তো একটা বিচ্ছিন্ন সামান্য ঘটনা। কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাটা আসে কোথায় থেকে? এমন কতগুলো একটা পরিবেশ সৃষ্টি করা হয় যে যখন এই রকম একটা যুক্তি সেখানে উপস্থাপিত হইতে থাকে যে যে করেই হোক মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার জন্য আমাকে ক্ষমতায় থাকতেই হবে, ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম একটা অঙ্গ গণতন্ত্র, সেই গণতন্ত্রটাকেও দরকার হলে খর্ব করতে হবে, আইনের শাসনটাকে উপেক্ষা করে হলেও আমাদের ক্ষমতায় থাকার একটা ব্যবস্থা করতে হবে। ক্ষতিটা কোথায় হচ্ছে? আমি খুবই মানে আন্তরিকভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ভাবার জন্য বলবো, যখন নাকি আপনি মারপিট করে
এবং জবরদস্তি করে কলা কৌশল করে ক্ষমতায় থাকার একটা পথ দেখাতে সক্ষম হন, তখন কিন্তু নেতা কর্মীরা জনসমর্থন ফিরিয়ে আনার জন্য তারা কোনোদিন কিন্তু আগ্রহ ফিল করবে না, এবং সেইটা আওয়ামী লীগকে একটা চূড়ান্তভাবে কিন্তু একটা অন্ধ গলির দিকে নিয়ে যাবে। সেলিম ভাই, আপনি চমৎকার বলেছেন। আমাদের একজন দর্শক একটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু প্রশ্নটা আমার আগে জনাব ইউসুফ হোসেন হুমায়ুনকে করতে হবে। লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতের অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অর্থ অনুদান নিয়ে দুই মন্ত্রী দুই রকম কথা বলেছেন। আপনি নিশ্চয়ই জানা আছে। তো আবার ইসলামী ব্যাংক এখনো বলছে যে টাকা তারা এই জন্যই দিয়েছেন। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি দুই মন্ত্রী দুই রকম স্ববিরোধী বক্তব্য দিয়েছেন, কে বলেছেন সেটা পত্রপত্রিকা আমরা দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে যে কর্মসূচি 26শে মার্চে যার পতাকার কথা বলছেন, এটা একটা সার্বিক আহ্বান সারা দেশের প্রতি, এবং এখানে যারা যারা কন্ট্রিবিউট করতে চেয়েছে করছে, কিন্তু এখানে আমাদের সেখানে নীতিগতভাবে রিজার্ভেশন আছে। ইসলামী ব্যাংক এটা কিন্তু নীতিগত রিজার্ভেশন আছে, এটাই বাস্তব সরকারের স্ট্যান্ড, এটা পরিষ্কার যে উইল নট take any contribution from Islamic Bank or other sort of bank. আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের যে চেতনায় বিশ্বাসী যারা, তাদের সবাইকে সমাহিত করবো ওই দিন, বিকজ ইট ইজ এ কালমিনেশন অফ দি পিপুলস উইশ, যে আমরা সবাই মিলে করবো এটা একটা সার্বজনীনভাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, সেটা হলো কথা। সার্বজনীন এই অনুষ্ঠানটির জন্য এত টাকা কেন প্রয়োজন হচ্ছে সেলিম ভাই? সেটি হচ্ছে দর্শক আসলে আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে যে আমরা যে খবর পড়ছি, যে সেই খবরের মধ্যে বলছে যে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত আয়োজনে বেসরকারি ব্যাংকগুলির পক্ষ থেকে 26 কোটি টাকা দেওয়া হয়েছে, এর মধ্যে ইসলামী ব্যাংক একাই দিয়েছে 3 কোটি টাকা। তো সেটি কেন এত টাকাই বা লাগছে? আর ইসলামী ব্যাংক যদি টাকা দিয়েও থাকে, এতে আমাদের অসুবিধা কি বা সুবিধা কি, আপনি কি মনে করেন? না, আমি প্রথম বলতে চাই যে আমাদের এখানে দুর্ভাগ্য যে আমাদের সমস্ত কিছু কমার্শিয়ালাইজড হয়ে যাচ্ছে, এবং কর্পোরেট কালচার এসে আমাদের রাজনীতিতেও অনুপ্রবেশ করছে। আমাদের মুক্তিযুদ্ধ একটা কমোডিটি, একটা পণ্যে পরিণত হচ্ছে, কেনাবেচার সামগ্রীতে পরিণত হচ্ছে, এবং এইটাকে নিয়ে বিজ্ঞাপন এবং তার পণ্য বিক্রি করার কায়দা হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে। এই প্রবণতাটাকে আমি কঠোরভাবে বিরোধিতা করি। 26শে মার্চ যেই ঘটনাটার জন্য পরিকল্পনা করা হয়েছে, এইটা কি কেবলমাত্র একটা ইভেন্ট, যে আপনি ইভেন্ট ম্যানেজমেন্টের মতো টাকা পয়সা দিয়ে এবং কিছু ম্যানেজেরিয়াল কাজকর্ম দিয়ে আপনি সেটাকে অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করে দিবেন, নাকি এটার ভেতরে কোনো দেশপ্রেম আছে? আপনি এই জাতীয় সঙ্গীত গাবার কোনো অর্থ নাই যদি এইটার পেছনে মুক্তিযুদ্ধর চেতনা, আপনি যারা গানে কণ্ঠ মিলাবে তাদের ভেতরে যদি সেটা জাগ্রত করতে না পারেন। তো অবাক বিস্ময়ে আমরা দেখলাম যে দেশপ্রেম জাগ্রত করার জন্য জামাতকে ফাইন্যান্স করা এবং জঙ্গি মৌলবাদকে ফাইন্যান্স করা যে সংগঠন প্রতিষ্ঠান, যেটাকে নিষিদ্ধ করার জন্য এবং তার সম্পদ বাজেয়াপ্ত করার জন্য গণজাগরণ মঞ্চ থেকে বলা হয়েছিল। কিন্তু ইসলামী ব্যাংক একাধিকবার বলেছে জামাত ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক না, কিন্তু অলরেডি ইন এভিডেন্স যে জঙ্গি অর্থায়নের ব্যাপারে তাদের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়েছে, এবং এটা নানা ঘটনার ভেতর দিয়ে ডকুমেন্টারিলি এটা অভিব্যক্ত হয়েছে যে সেটা করবে। কিন্তু সেলিম ভাই, আমার একটা জিনিস মনে হয় যে আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাবো, এটা 3 লাখ লোকের জন্য, এটা তো একটা প্রাণের থেকে এটা আসা উচিত। এইটার মধ্যে এত টাকারই লাগবে কেন আমাদেরকে সংগঠিত করার জন্য? সেটা আমার কথা, এত উদ্বুদ্ধ করার জন্য গণজাগরণ মঞ্চ যখন সারোয়ার্দী উদ্যানে কিছুদিন আগে জাতীয় সঙ্গীত গাওয়ার যে অনুষ্ঠানটা তারা করলো, সেটাকে কয় পয়সা খরচ হয়েছিল? তাহলে পরে আমরা কেন সেইভাবে, আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধ সংগঠন করার জন্য কত কোটি টাকা খরচ হয়েছিল, কিন্তু একটা পয়সা খরচ হয়নি। আমাদের পকেট থেকে খরচ করে আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু আমাদের মানুষের ভিতরে যদি সেই চেতনা জাগ্রত করা না হয়, তাহলে পরে এই জাতীয় সঙ্গীত গাওয়াটা হলো অর্থহীন, বরঞ্চ আমি বলবো এটা হলো শত্রুর ফাঁদে পা দেওয়ার একটা ব্যাপার হয়ে যাবে। আমার মনে হয় যে এই সব এই দ্বিধা দ্বন্দ্ব পার হয়ে, এটা সিম্পল ব্যাপার, এটা আমরা সবাই এটা সিম্পল ব্যাপার। গভর্নমেন্ট কেন আজকে একটা ক্লিয়ার ক্যাটাগরিক্যাল অ্যানাউন্সমেন্ট দিচ্ছে না যে ওইখানে যে ছবিটা দেখা গেছে টাকা দিয়েছে, সেই টাকা আমরা এই প্রতিষ্ঠানকে ফেরত দিয়ে দিলাম, বা টি-20 বিশ্বকাপের জন্য দেওয়া হয়েছে? না, কোনোটার জন্যই নেওয়ার দরকার নেই। ইসলামিক ব্যাংক সম্পর্কে যেহেতু একটা প্রশ্ন উঠেছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে জাগ্রত তরুণ সমাজের পক্ষ থেকে যেহেতু একটা প্রশ্ন উঠেছে, প্রশ্নটা যদি ভুলভাবে উত্থাপিত হয়ে থাকে, তাকে সম্মান জানানোর জন্য
কেন এই টাকা ফেরত দেওয়া হবে না? এইটাই আমার প্রশ্ন আর কি। আমার মনে হয় যে এই যে কোনো উদ্যোগ নিয়ে তা রাজনৈতিকভাবে বিভাজিত হয়ে যাওয়া বা বিতর্কিত হয়ে যাওয়া আমাদের আসলে কাম্য নয়। এই ব্যাপারগুলি নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে দেখা হবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আমরা অন্য প্রশ্ন নিয়ে। ফিরলাম আজকে বাংলাদেশে। আমাদের সঙ্গে ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন যোগ দিয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীও তিনি বটে। আমি এই সরাসরি এই প্রশ্নে চলে যেতে চাই। খোকন ভাই, এই যে দুটি মামলা আজ বেগম জিয়ার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আমরা যতদূর জেনেছি তার আইনজীবীদের আবেদনে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলার অভিযোগ গঠনের শুনানি 41 বার ও জিয়া দাতব্য ট্রাস্ট মামলার শুনানি 11 বার পেছানো হয়েছে। অভিযোগ গঠনের শুনানির আগে আজ আবারও সময় চাওয়া হয়েছিল, চেয়েছিলেন আপনারা। এই সময় চাওয়ার কারণ কি এবং মামলার ইয়েটাও যদি আপনি একটু বলতেন। আমি প্রথমে যেটা আপনার বোধহয় অন্য প্রসঙ্গে আলাপ করছিলেন, জি, আমরা আলাপ করছিলেন আপনার ইসলামী ব্যাংকের টাকা, হ্যাঁ, সঙ্গীদের ব্যাপারে। আমার শুধু একটা ব্যাপার বলতে চাই, সরকার লুকোচুরি করছে কেন? লুকোচুরি করার দরকারটা কি? তথ্যমন্ত্রী বলছেন এক কথা, আবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে টাকাটা দিয়েছে, তারপর আপনার সাংস্কৃতিক মন্ত্রী বলছেন যে টাকা ফিরিয়ে দেওয়া হবে। মানে এইসব লুকোচুরি দরকার তো নাই। এটা শিডিউল ব্যাংক, শিডিউল ব্যাংক। আপনি তাদের থেকে আপনি বাংলাদেশে কোটি কোটি মানুষের টাকা এখানের মধ্যে আছে, শেয়ার আছে, এবং আজকে এইসব কথা এটি বিতর্ক এনে বরঞ্চ বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। আমি মনে করি বিতর্ক আনা উচিত হয়নি। আপনার টাকা নিলে নেবেন, না নিলে নাই। সেলিম ভাই স্পষ্ট বলছিলেন যে সরকার যদি মনে করে যে এটা বিতর্ক দরকার আছে, তাহলে এটা সরকার একটা স্পষ্ট অবস্থান নিয়ে এই টাকা নিয়ে এটা নিয়ে লুকোচুরি করা করলে বরঞ্চ ক্ষতি হবে, অর্থনীতি ক্ষতি হবে। জি, আর যেটা বেগম জিয়ার মামলার ব্যাপারে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার দুইটা মামলা জানেন, দুইটা, একটা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট আর একটা জিয়া অরফানেজ ট্রাস্ট। জিয়া অরফানেজ ট্রাস্টের মামলাটা হলো, আমি যে সঙ্গে বলছি এক লাইনে বলতে চাই, ফ্যাক্টটা কি, এখানে এই সরকার থেকে 1994 সালের দিকে 2 কোটি টাকা, 1,85,00,000 টাকা, 2 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল, এবং সেই টাকাটা ব্যাংকে পড়েছিল ও ট্রাস্টের ফান্ডে। 12 বছর অধিক সেই টাকাটা পড়েছিল। পরবর্তী পর্যায়ে ট্রাস্ট সিদ্ধান্ত নিল যে যেটা প্রাইভেট ট্রাস্ট, ইটস নট এ গভর্নমেন্ট ট্রাস্ট, ইনভেস্টমেন্ট করবে, জমি কেনার জন্য টাকাটা বানা দিয়েছিল। বানা দেওয়ার পর এই সময় দুদক এসে বললো যে ও টাকা কোথায়, ট্রাস্টের টাকা। যে প্রাইভেট, নর্মালি গভর্নমেন্ট ক্যানট ইন্টারফেয়ার উইথ প্রাইভেট ট্রাস্ট, বিকজ ট্রাস্ট ওখানে আরেকটা সরকারি সংস্থা আছে, দে শুড মেক ইনকোয়ারি। সে না করে দুদক ইনভেস্টিগেট করলো, এবং ওই টাকাটা অলরেডি, এবং সেই জন্য মানি সুট করা হলো। যে টাকাটা জমি বানের জন্য টাকা দেওয়া হয়েছে, সেই টাকাটা রিটার্ন করে চলে আসছে। যে ওই টাকাটা নাই কেন ফান্ডে? ওই টাকাটা জমি বানার জন্য দেওয়া হয়েছিল, তারপর ওই টাকার উদ্ধারের জন্য নিম্ন আদালতে মামলা হয়েছিল, মানি সুট হয়েছে, ডিক্রি হয়েছে, এবং সেই টাকাটা অলরেডি ট্রাস্টের ফান্ডে চলে আসছে। নো কেস, কোন মামলাই নেই আসলে সত্যিকার অর্থে। বাট দুদককে ব্যবহার করে সরকার বেগম খালেদা জিয়াকে, কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এবং বেগম খালেদা জিয়ার ভয়, বেগম খালেদা জিয়ার সরকার ভয় করে, এই জন্য এই মামলাটা করেছে দুদক। আর আরেকটা হলো আরও ফানি মামলা, ইন্টারেস্টিং, সেটা হলো কি, যে বিএনপি ফান্ড দিয়ে, দলের এই ফান্ড নিয়ে কোনো কথা বলছে না সরকার, বিএনপির নিজস্ব ফান্ড দিয়ে জমিটা কিনেছে। সরকার বলতেছে যে না, যে দামে জমিটা কিনেছ তার থেকে বেশি দাম মালিককে দিয়েছ। কি যে মানে আন্ডার ভ্যালু করা হয়েছে জমিটা, 1 কোটি কত লাখ টাকা কমে দলিল করা হয়েছে। তো বাংলাদেশে তো 99% জমি, বাংলাদেশে 99% জমি কিনা হয়, কিন্তু আপনার প্র্যাকটিস সাত যদি জমি কিনে থাকে, যদি উনিও কিন্তু প্রকৃত দাম থেকে কিনে নেয়, রেজিস্ট্রি করার সময় দামটা কমে গেছে। কারো ব্যাপারে কোনো কিছু হবে না, বেগম খালেদা জিয়ার ব্যাপারে মামলা তাও দুদক করেছে। এটা ধরুন, আর যেটা হলো যে আমাদের আইন অনুযায়ী যেটা আসলে দিয়েছে, কেন স্ট্রাকচারের দাম দিয়েছিল, এটা স্ট্রাকচারের দাম দিয়েছিল, অন্যান্য ফিক্সড ফার্নিচারের দাম দিয়েছিল এক্সট্রা ভিন্ন। সেই টাকাটা দলিলের মধ্যে, এখন এসির দাম কি দলিলের মধ্যে রেজিস্ট্রি করা হয়? কিন্তু বেগম খালেদা এই ব্যাপারে সরকার কোনো টাকা নেই, কিন্তু গভর্নমেন্টের কোনো ফান্ড নেই, এখানে গভর্নমেন্ট বলো না কোনো ফান্ড। কিন্তু এখন আর আমাদের স্ট্যাম্প অ্যাক্ট আছে, যদি কোনো জমি যদি কম ভ্যালুতে রেজিস্ট্রেশন করে থাকে, যে টাকাটা রেজিস্ট্রেশন টাকাটা আসে, সেটা ডিসি সাহেব অর্ডার দেয়, সে টাকাটা জমা দিয়ে দিতে পারে। কিন্তু সেখানে দুদকের কোনো নাথিং টু ডু উইথ দুদক, বাট দুদক মামলাটা করেছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। সো দুইটা মামলায় কিন্তু মানে এটা কোনো দুদকের কোনো কর্মকাণ্ড নেই, সরকারের কোনো কর্মকাণ্ড নেই। এখন আজকে যেটা ঘটনা ঘটেছে, আজকে ছিল নর্মালি হলে এই মামলাটা চার্জ কগনিজ নেওয়ার এগেনস্টে হাইকোর্টে হিয়ারিং হয়েছিল, হাইকোর্টে রুল ডিসচার্জ করেছে। আমরা আপিল ডিভিশন ফাইল করেছি, আপিল পেন্ডিং। এটা 3 বার ফিক্সড করেছি, এবং 3 বার এবং আপিল ডিভিশনে
লিস্টে আসছে না। সরকার চাইলে ইচ্ছা করলে ইন্টারসিড হলে মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব আমরা তো কোঅপারেট করছিলাম, আপলোড হিয়ারিং হলে তো সেটা হইতো। কিন্তু যেহেতু একটা সিদ্ধান্ত আছে আমাদের আপলোড ডিভিশনে, কোনো মামলা যদি আপলোড ডিভিশনে পেন্ডিং থাকে তাহলে সেই ব্যাপারে চালাবে না। আমরা সেই ডিসিশনটা দিয়েছি এবং আগে সময় দিয়েছি। আজকে নতুন একজন বিচারককে বর্তমান আইনমন্ত্রী হওয়ার পর উনি বর্তমান আইনমন্ত্রী কিন্তু এই মামলা কিন্তু দুদকের আইনজীবী ছিলেন। এই মামলায় বেগম খালেদার পক্ষে আইনজীবী ছিলেন জনাব আনিসুল হক সাহেব, বিপক্ষে আইনজীবী ছিলেন, দুদকের পক্ষে ছিলেন, উনি আইনমন্ত্রী হয়ে গেছেন। উনি আসা আইনমন্ত্রী হওয়ার পরে বিচারক পরিবর্তন হয়েছে, নতুন বিচারক আসছে 3-4 দিন আগে। এখন বিচারক আসার পর যেহেতু হি ওয়াজ দ্য প্রসিকিউটর ইন দিস কেস ওয়ান্স আপন আ টাইম, এখন এই উনি সময় দেবেন না। আপনি সিদ্ধান্ত দেখালাম যে আমাদের যে আপনি নিশ্চয়ই উচ্চ আদালতে যাবেন এর বিপক্ষে। না শুনেন, বলেছেন আরো কিছু ইলিগালিটি কি করেছে যদি সংক্ষেপে বলেন আমি, কারণ সেটা উনি সময় দেবেন, উনি সময় দেবেন না, রিজেক্ট করে দিয়েছে, ফাইন রিজেক্ট করছেন আপনি। নেট যেটা হলো যে আমার স্যার উনি সিনিয়র লয়ার সুপ্রিম কোর্টের, উনি ভেরি গুড ক্রিমিনাল লয়ার। যে কোনো আসামির অধিকার এটা তার অব্যাহতি দরখাস্ত 240 দরখাস্ত দাখিল করলে শুনতে হবে, সেটা শুনে নাই, সেটা কোর্টে শুনে নাই। 17 সাংবাদিক ছিল এবং এডিসি প্রসিকিউশন ছিল, 240 দরখাস্ত আমাদেরকে প্লেস করতে সুযোগ দেয়নি, শুনেও নাই। এবং ইভেন আমাদের পাবলিক প্রসিকিউটর পিপি ছিল, কাজল সাহেব ছিল, উনি যে চার্জ প্লেস করবে সেটা প্লেস করেনি। প্লেস না করে জাজ সাহেব উঠে গেলেন, উঠে গিয়ে পরে আসছেন, আসার পরে 1.5 ঘন্টা পরে বেগম খালেদা 3 ঘন্টা আজকে ছিল কোর্টে পড়ায় রাখছে। কেউ কত হ্যারাসমেন্ট হিমুলেশন যেটা। তারপর ছিল উনি আসছেন 2 ঘন্টা পরে আসছেন, জাজ সাহেব এসে 1 মিনিটের জন্য বসছেন। বললাম না আমাদের 240 দরখাস্ত আছে, ওগুলা অব্যাহতি দরখাস্ত, যেহেতু যে কোনো আমলে চার্জ ফ্রেম করার আগে ডিসপোজ অফ করতে হবে আপনি, সেটা উনি শুনে উনি 1 মিনিট বসে চলে গেলেন। চলে গিয়ে উনি পরবর্তী পর্যায়ে আপনার আধা ঘন্টা পরে পেশকার পাঠালেন। পেশকার এসে বলল, জাজ সাহেবের চেয়ারের সাথে দাঁড়াইলো, পেশকার দাঁড়াইল, জাজ সাহেব আসেননি, যে চার্জ হয়ে গেছে এবং চার্জ হয়ে গেছে, আগামী 11 তারিখ হলো শুনানি। So what's going on? Is the conduct of the judge? আমার মনে হয় যে আমার মনে হয় বেরিস্টার মাহমুদুদ্দিন খোকন এটি একদম স্পষ্ট করে তুলেছেন। আমাদের আর সময় আমি যা বলছি রেকর্ড আমার মনে হয় যে খোকন ভাই এটা অ্যাডভোকেট ইউসুফ হুমায়ুন জবাব দিবেন, কিন্তু আমি সেলিম ভাইয়ের কাছে 1 মিনিট একটু শুনতে চাই যে বিএনপির আন্দোলনের প্রক্রিয়া সম্পর্কে আপনি একটু বলতে চেয়েছিলেন, সেটি যদি 1 মিনিট বলেন, আপনার কথা শুনে আমরা একটু বিরতিতে যাবো এবং অ্যাডভোকেট ইউসুফ হুমায়ুনের কাছে এই ব্যাপারে শুনবো যে এই অভিযোগগুলি। না, আমি ইতিমধ্যেই বলেছি যে গণ আন্দোলনের যে ধারা এবং পদ্ধতি, সেইটা একটা সাস্টেইন গণ আন্দোলন গড়ে তোলার মতো যথেষ্ট পরিমাণ পাবলিক সাপোর্ট বিএনপি মোবিলাইজ করতে পারে নাই, যার ফলে তাকে সহিংসতার পথ যেতে হয়েছে। এবং এটার আরেকটা কারণ হলো যে জামাত তার সঙ্গে ট্যাগ ছিল, জামাতের এজেন্ডাটা এইটা দাবি করে যে একটা সহিংস তাণ্ডবের ভেতর দিয়ে না যেতে পারলে তারা যুদ্ধ অপরাধীদেরকে বের করে নিয়ে আসতে পারবে না, সুতরাং সেইটার ট্র্যাপে পড়ে গেছে। এবং আমরা তো বেগম খালেদা জিয়ার সঙ্গেও দেখা করেছি, শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছি, আমরা কিন্তু দুজনকে এই কথাই বলার চেষ্টা করেছি যে বিএনপিকে আওয়ামী লীগ ফাঁদে ফেলে দিয়েছে, বয়কটের ফাঁদে। কিন্তু আওয়ামী লীগ এটা বুঝছে না যে আরো বড় প্লেয়ার আওয়ামী লীগকে আরো বড় ফাঁদে ফেলে তার সর্বনাশের দিকে তাকে, এবং এইটা আওয়ামী লীগ আর বিএনপির সর্বনাশ, সেইটা নিয়ে অবশ্যই চিন্তা করার কারণ আছে এই দুই দলের সংগঠনের কর্মী নেতাদের। কিন্তু আমার দুশ্চিন্তা হলো যে এর ফলে দেশের সর্বনাশ হয়ে যাবে। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন অনেকগুলি বিষয়, আমি লয়ার হিসেবে ছেলে আমার মনে হয় যে আপনি এই বিষয়গুলি নিশ্চয়ই জবাব দেবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে শুনবো যে এই বিষয়গুলিতে আপনার কি বলার আছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। আমি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে জানতে চাইবো যে ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন যে প্রশ্নগুলি তুলেছেন মামলার সংক্ষেপে বলতে চাচ্ছি যে যে বিষয়গুলি নিয়ে অবতারণা করেছেন, মামলার মেরিট সম্বন্ধে, ঘটনা সম্বন্ধে, টাকা মানে শুট হয়েছে, সবকিছু বলছেন, মানে শুট হয়েছে, এটা করছে, টাকা ফেরত আসছে, অল দি ডিটেলস। আমি শুধু বলতে চাচ্ছি এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলি এই সংক্ষেপে বলেছেন, এই প্রশ্নগুলো হাইকোর্ট ডিভিশন যখন এই মামলার 561 বলি 561 ধারার ক ধারার যে শুনানি হয়, সে সময় হওয়ার পরে এটা হাইকোর্ট ডিভিশন ডিসিশন দিয়েছে, রুল ডিসচার্জ, অর্থাৎ এটা বাতিল করে দেয়, অর্থাৎ এটা গ্রহণ করেনি। তারপরে শেষ করেনি,
তারপরে আপিল বিভাগে গেছে, সে আপিল বিভাগে কিন্তু ওই জাজমেন্টটা স্টে হয়নি, কাজে এটার চার্জ শুনানি কিন্তু বন্ধ ছিল না। দিস ইজ ওয়ান। আরেকটি কথা উনি বলেছেন যে সেটা হলো যে আজকের যে ঘটনাটা, অবশ্যই যেটা আমরা প্রেস মিডিয়াতে যেটা শুনেছি আমি, দুই পক্ষের মাহমুদুল খোকন সাহেব বলেছেন বেগম জিয়া সাহেব পক্ষে, আর সরকারের পক্ষে মোশাররফ হোসেন কাজল বলছেন। একটা জিনিস মোটামুটি প্রেস মিডিয়া যেটা বলা ছাড়া যেটা এসছে সেটা হলো টোটাল প্যান্ডোমিনিয়াম ছিল, একদম প্রচণ্ড হই হট্টগোল হয়েছে ভেতরে, জজ সাহেবের কাজ করার মতো অবস্থা ছিল না। সুতরাং ওই 241 ক-ধারার যে শুনানি, চার্জ হবে কি হবে না পরে শোনানো, এগুলির পরিবেশই ছিল না। দিস ইজ রিয়েলিটি যেটা আমরা পরিবেশ না থাকলে সেটা ডেফার করা হবে, পরিবেশ না থাকলে না, এটা ঘোষণা করে দেওয়া ডেফার হবে। তো করছে 41 বার, আপনি দিয়ে বলেছেন 41 বার ডেফার করা হয়েছে, না, না, সেটা 11 বার করা হয়েছে। না, 41 বার যেটা না, এই প্যান্ডেমিনিয়াম স্যার, এটা আমি- করার কারণই হলো তো একটা সাথে শুনানিটা না হয়। না না স্যার, সেটা ঠিক আছে, বলেন। কিন্তু আপনার কাছে শেখা আইন অনুযায়ী আমি যতদূর বুঝি আসামি দোষী না নির্দোষ সেটা তাকে জিজ্ঞেস করতে হবে অভিযোগ করার আগে। হ্যাঁ, করতে হবে, অভিযোগ that is the law, করার that কারণ- is the law। অভিযোগ করার এটা কাছে। করা হয়েছে। এখন যিনি অভিযুক্ত তাকে তিনি যদি ফিল করেন সেটা তাকে জিজ্ঞেস করা হয় নাই, তাহলে সেটা না, তাকে জিজ্ঞেস করতে যদি হবে। যদি আপনি যেটা বলছেন যে ইফ ইট ইজ ট্রু জি। যে তাকে প্রশ্নই করা হয়নি কোর্ট থেকে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগে আপনার আজকে- উত্তর কি, আজকে- আর দোষী বা নির্দোষ, সেখানে যদি সেই প্রশ্ন না করে থাকে দেয়ার স্কোপ, এবং এটার বিরুদ্ধে কিন্তু 41 এর বিরুদ্ধে রিভিশন করতে পারবেন, এটা 526 ট্রান্সফার করতে এটা পারবেন, ব্যারিস্টার আইনের মাহমুদ- সুযোগ এটা আছে। ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন যেমন বললেন, ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন আদালতে ছিলেন, আমাদের যারা সহকর্মীরা আদালতে ছিলেন তারাও একই কথা বলেছেন। আমি নিজে আজকে বিবিসি বাংলা শুনেছি, সেইখানেও মানে বিএনপির আইনজীবীরা প্রায় একই কথা বলেছেন যে এটার সাথে আসলে কেউ না, যদি তাই হয় তো এই ব্যাপারটা কিন্তু এইটাও তো আপনি স্পষ্ট বললেন যে এটা উচ্চ আদালতে এটার বিরুদ্ধে কথা বলা। রিভিশনে এই প্রশ্ন যেটা আপনি বলেছেন, শুনেছেন বা বলেছেন, উনি বলেছেন এই প্রশ্নগুলি করে এই 241 এ যেটা চার্জ গঠন হয়েছে ইলিগালি যদি হয়ে থাকে, না শুনে হয়ে থাকে, তার কিছু রিভিশন করার স্কোপ আছে। আমার মনে হয় যে তাহলে এটি বিষয়টি পরিষ্কার হয়ে গেল। আমি একটু জনাব মুজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে জানতে চাই যে 90 এর পরে আমরা দেখেছি যে আওয়ামী লীগের ভোট বাড়লে জামাতের ভোট বিপর্যয়ে পড়ে, আবার আওয়ামী লীগ নির্বাচনে খারাপ করলে জামাতের ভোট বাড়ে। ভোটের রাজনীতির এই পরিবর্তন আমরা এই উপজেলা নির্বাচনেও আমরা দেখেছি জামাত বেশ কিছু ভোট পেয়েছে। আপনি অবশ্য বিরাট প্রশ্ন, আপনি 1 মিনিটে যদি একটু বলেন ভোটের রাজনীতির এই পরিবর্তন আপনি কিভাবে দেখেন? জামাত একটা মারাত্মক খেলা খেলেছে আর কি। এবং সেটা বিএনপির কাঁধে ভর করে তারা বেশ কিছু আসন তারা জিতে নিতে সক্ষম হয়েছে। আরেকটা সূক্ষ্ম চাল তারা চলেছে যে বিভিন্ন জায়গায়, আমার জানা মতে সব জায়গায় না, অনেক জায়গায় আওয়ামী লীগের সঙ্গে তারা একটা আসন ভাগাভাগির এগ্রিমেন্টে চলে তাই গেছে। আওয়ামী লীগের সঙ্গে যে আওয়ামী লীগের চেয়ারম্যানকে আমরা ভোট দেবো, আমাদের ভাইস চেয়ারম্যানকে তোমরা পাশ করিয়ে দাও। এবং সেই কারণে আপনি খেয়াল করলে দেখবেন যে চেয়ারম্যানের তুলনায় কয়েক গুণ বেশি তাদের ভাইস চেয়ারম্যান জিতে গেছে। এবং এইভাবে একটা এগ্রিমেন্ট, এবং সেটার কিছু লক্ষণ আমরা আগে থেকেই দেখতে পাচ্ছিলাম। কুষ্টিয়ায় হানিফ সাহেবের বক্তব্য নিশ্চয়ই মনে আছে, জি, জামাতের। এবং গত 2 দিন আগে পাবনাতে আপনি দেখলেন যে নায়েবে আমির সহ 200 জন জামাতে ইসলাম থেকে আওয়ামী লীগে প্রবেশ করলো। কে কাকে প্রভাবিত করার সুযোগ এখন নেবে সেটা একটা বড় রকম প্রশ্ন। আমরা একদম শেষ মিনিটে প্রবেশ করেছি। আমি একটু বিএনপির যুগ্ম মহাসচিবের কাছে একটি প্রশ্ন জানতে চাই যে আপনারা বলছেন যে উপজেলা নির্বাচনের পরে একটি আন্দোলনের ঘোষণা আপনারা দিবেন, সেটা কি ধরনের আন্দোলন হতে পারে? আপনারা কি সেটি ছক কেটেছেন কিনা, বা কিরকম আন্দোলন বা কর্মসূচির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন? সময় আসলে দেশবাসী দেখবে, সময় আসলে- সময় তো দেশবাসীকে নিয়েই কিন্তু আমরা আন্দোলনে যাব। দেশবাসীকে নিয়ে আন্দোলনে যাবেন? কৌশলগত কারণে আমরা এটা বলতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু পুরনো প্রশ্ন দিই যে 29শে ডিসেম্বর যে ঢাকামুখী অভিযানটা সফল হয় নাই বলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা মহানগর বিএনপি এবং ছাত্র দলের কে অভিযুক্ত করেছেন বলে আমরা খবরে পড়েছি, এই বিষয়টি ঠিক কিনা, এবং তারাই কেন শুধু অভিযুক্ত হবে? ঢাকামুখী অভিযান সফল হয়নি। ধরুন বিএনপি একটা গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, এইসব দলগুলো কিন্তু এরা মানুষকে নিয়ে রাজনীতি করে। এখন ঢাকামুখী অভিযানের মধ্যে ঢাকা শহরে আপনার দেখার লোক দেখা মাত্র গুলি করবেন আপনি। সমগ্র আইন শৃঙ্খলা বাহিনী ছিল, সরকারের পক্ষে কাজ করেছে, গুলি করেছে। 10 লক্ষ লোক আসলো তো গুলি করে মিলে ফেলতো। সুতরাং আপনার যদি সংবিধান অনুযায়ী চলতো, দেশ আইন অনুযায়ী চলতো, ঢাকা শহরের মানুষের সয়লাভ হয়ে যাবে। ইভেন এখনো যদি শুধু একদিন বলো, 1-2 দিন সময় দিয়ে বলো যে একদিন আগামীকাল ঢাকা শহরে কোনো আইন অনুযায়ী শান্তিপূর্ণ মিছিল করতে হবে, কোনো বোমা, কোনো গুলি হবে না, মানুষ মারা হবে না, গ্রেপ্তার করা হবে না। ঢাকা শহরে আপনার ধরুন ওইটা থেকে ঢাকা শহরে আমাদের শেষ করতে হবে। আপনি মন পেয়েছেন, আপনি ঢাকা শহরে আপনি
প্রতি 10 জনের মধ্যে 9 জন হলো সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমার প্রকাশ করতে পারতেছে না পুলিশের ভয়ে। আমার মনে হয় যে একটি গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ থাকবে এবং আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।